দেখুন, পশ্চিমবঙ্গে একেবারে রাজনীতির কথা আসি। আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন 16টা। মূলত জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের চা বাগান এলাকায় আদিবাসী ভোট ব্যাংকের একটা গভীর প্রভাব রয়েছে। এই অঞ্চলগুলোতে আদিবাসী ভোট নিঃসন্দেহে নির্ণায়ক ভূমিকা নেয়। 2019-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলেও দারুণ ফল করেছিল বিজেপি। যদিও 2021-এর বিধানসভা ভোটে জঙ্গলমহলে তৃণমূল বেশ কিছুটা জমি কিন্তু পুনরুদ্ধার করে নেয়। সেই জন্যেই কি রাষ্ট্রপতিকে অসম্মান বিতর্কে দ্রৌপদী মুর্মুর আদিবাসী পরিচয়কে সামনে রেখে তৃণমূলকে কোণঠাসা করার কৌশল নিচ্ছে বিজেপি? আর এর পাল্টা আজই দেখুন, রাজ্যের 5টা জনগোষ্ঠীর জন্য আলাদা সাংস্কৃতিক এবং উন্নয়ন বোর্ড গঠনের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে 2টো আদিবাসী সম্প্রদায়কে নিয়ে। একেবারে রাজনৈতিকভাবে দেখলে এই টানাপোড়েনে কোন দিকে পাল্লা ভারী বলে আমার পরের বক্তা শুভময় মৈত্রের মনে হয়? ভোটে কি প্রভাব পড়তে পারে এই বিতর্কে? শুভময় দা। শুনবাবু, বহুদিন আগে একটা স্লোগান ছিল, সেটা হচ্ছে যে গরুর জন্যে বিনোবা ভাবে, আমাদের জন্যে কে ভাবে। তা আমি এই পার্সেন্টেজগুলো দেখছিলাম, সবই 2011-র পার্সেন্টেজ আর কি। যে আমাদের এখানে তফসিলি জাতি আছেন 23.5%, তফসিলি উপজাতি আছেন প্রায় 5.8%, আমাদের এখানে সংখ্যালঘু আছেন মোটের ওপর 27%, যেটা এখন হয়তো একটু বেড়েছে। সাধারণ হিন্দুদের শতাংশ প্রায় 40 মতন যদি ধরে নিই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে পরিচয় সত্তার রাজনীতি, সেখানে সাধারণ মধ্যবিত্ত হিন্দু বাঙালিদের জন্য কে ভাবে, এই প্রশ্নটা কিন্তু বারবার করে আসবে। আমার ধারণা সমস্ত আলোচনাতেই যে যে অংশগুলোকে নিয়ে আমরা আলোচনা করি রাজনীতিতে, সেখানে কোনো কারণে এনারা টেকেন ফর গ্র্যান্টেড, ফলে এদেরকে কিন্তু আলাদা করে ভাবা হয় না। সেই কারণেই আমরা বলি যে মোট 84টা তফসিলি জাতি উপজাতিদের আসন, আমরা বলি 68টি আসন তফসিলি জাতিদের, আমরা বলি যে 16টি আসন তফসিলি উপজাতিদের, এবং যে জায়গায় সত্যিই তাদের জনঘনত্ব বেশি সেভাবেই ভাবা হয়। কিন্তু আমাদের মতন সাধারণ হিন্দু বাঙালিদের জনঘনত্ব কোথায় বেশি, সেটা নিয়ে কেউ কোনোদিন আলোচনাই করেন না। এই জায়গাটায় যে মুশকিলটা হচ্ছে, সেটা হচ্ছে পরিচয় সত্তার রাজনীতি যখন হয়, তখন কিন্তু একটা ছোট অংশকে নিয়েই পরিচয় সত্তার রাজনীতিগুলো জেগে ওঠে। যে কারণে ধর্মর ভিত্তিতে একটা ছোট অংশকে নিয়ে, আবার হিন্দুদের মধ্যে একটা ছোট অংশকে নিয়ে, এবং পরিচয় সত্তার রাজনীতিটা ভীষণ মতুয়াদের নিয়ে, একেবারে মতুয়াদের নিয়ে। এবং এই রাজনীতিটা যখন সামনে আসে, তখন খুব স্বাভাবিক যে অন্য যে ঘটনাগুলো আর কি, চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য, সেই আলোচনাগুলো কমই আসবে। এবং দেখুন, আপনি তো বলেন আর কি যে এই যে সন্ধেবেলার অনুষ্ঠানগুলো আমরা দেখি, ভালোভাবে যদি এই তথ্যগুলো না দেখি, তাহলে 8টার আপনার অনুষ্ঠানে আপনার সঙ্গে আলোচনা করব কি করে? আমরা যখন আপনার এখানে আসতে পারি তখনও যেভাবে আলোচনা করি, আমরা যখন টেলিভিশনে দেখি তখনও সেভাবে আলোচনা করি। ফলে এই 40% সাধারণ হিন্দু বাঙালি কিন্তু প্রতিদিন আলোচনা করেন যে আমাদের কথাগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কালকে যে আমাদের প্রধানমন্ত্রীর যে বক্তব্য, যেমন সিঙ্গুরের সময়ও আমরা প্রধানমন্ত্রী সিঙ্গুর নিয়ে কি বলবেন ভেবেছিলাম, আলোচনা করেছিলাম। আমাদের কিন্তু এখানে একটা ভাবনা আছে যে আগামীকাল প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতি সংক্রান্ত বিষয়টি নিয়ে ঠিক কি বলবেন। অর্থাৎ বিজেপির যে রাজনৈতিক প্রচারের যদি অংশ হয়, তৃণমূলের রাজনৈতিক প্রচারের অংশ তো আমরা পরিষ্কার দেখেছি। ধর্ণা মঞ্চ থেকে বারবার মুখ্যমন্ত্রী কথাগুলো বলছেন, এবং সেই বলাগুলো ব্যাকফায়ার করছে বলেই তাড়াতাড়ি শেষ করে দেওয়া হলো কিনা ধর্ণা মঞ্চ, সেটাও জানা নেই হয়তো। কিন্তু বারবার যে কথাগুলো বলছেন, সেরকম আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে কি বলছেন আমাদের জানার উৎসাহ আছে। তারপর হয়তো দেখব প্রধানমন্ত্রী পরের দিনে এই নিয়ে একেবারে অন ক্যামেরা বলেছেন। কিন্তু একই সঙ্গে একটা যে সভা, এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে কি বলেছেন, মানুষকে উদ্বেলিত করার সভা, সেইখানে কি বলছেন। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখুন এই যে একটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা উস্কে দেয়া গোছের যে বক্তব্য ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন যে আমরা আছি বলেই আপনারা নিশ্চিন্তে আছেন, ঠিক সেই রকমভাবে কোনোভাবে আমাদের এখানকার তফসিলি জাতি উপজাতি জনজাতি মানুষদের হয়ে কেউ কি কখনো বলবেন আপনারা আছি বলেই মোটের উপর বাকি হিন্দুরা বা যারা সংখ্যালঘু তারা আছেন, নাহলে কিন্তু প্রোটেক্ট করা মুশকিল। আমার এইখানেই বারবার করে মনে হচ্ছে যে সংখ্যালঘু অংশের সম্বন্ধে একটি আক্রমণাত্মক তকমা জুড়ে তাদের শক্তিকে শংসাপত্র দেয়া, আর মানে অন্যদিকে সেই আগ্রাসন যে নিয়ন্ত্রণ করতে পারা যায়, আমার তখন কিন্তু মাঝে মাঝে সেদিন রাষ্ট্রপতির ভাষণে যে কথাগুলো ছিল, আমার মনে হচ্ছিল যে শোষণের বিরুদ্ধে 240 বছর আগে তিলকা মাঝির লড়াইয়ের কথা রাষ্ট্রপতি সে কথা সেদিন বলেছেন। তার 60 বছর পরে, মানে আজ থেকে প্রায় 180 বছর আগে সিধু কানুর কথা, ডহরবাবুর কথা নয়, সিধুবাবু কানুবাবুর কথা, চাঁদ ভৈরবের কথা,
সাহসী বোন ফুলু ঝানুর কথা, সেই হুল বিদ্রোহের কথা 1855। এই আজকের যে আইডেন্টিটি পলিটিক্স, আজকের যে পরিচয় সত্তার রাজনীতি, সেই রাজনীতির মধ্যে সাঁওতাল মানুষদের সবচেয়ে বড় যে লড়াইটা, সেটা হচ্ছে সেভাবে তো অস্ত্রশস্ত্র ছিল না আজকের মতো, যেখানে সেখানে মিসাইল, সেসব কম্পিউটার দিয়ে সাজানো জায়গা মতন চলে যাচ্ছে। সেই সব জায়গায় অস্ত্রশস্ত্র তারা যে লড়াইটা করেছিলেন, সেই লড়াইটার কথা রাষ্ট্রপতি সেদিন বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর সেটা কিন্তু আমাদের রাজনৈতিক আলোচনার থেকে হারিয়ে গেল। এবং এইখানে বারবার যে কথাগুলো আসছে, আপনি দেখুন পরিচয় সত্তার রাজনীতি বারবার বাড়ানোর জন্যে আমরা নভেম্বর 12 2022 অখিলগিরি কি বলেছেন, বীরবাহা হাঁসদা কি বলেছেন, অর্থাৎ আমরা বারবার করে কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা তার বাইরে বেরিয়ে আবার সেই আইডেন্টিটি পলিটিক্সের দিকে যাচ্ছি। আর বিপদে কিন্তু সত্যিই পড়েছেন আমাদের এখানকার উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা। আবার দুজনকে ডাকা হয়েছে, সংসার, তাদের ছেলে মেয়ে নিয়ে একটা জায়গায় কাজ করতে এসছেন। পশ্চিমবঙ্গের কিন্তু তৃণমূল বিজেপি নেতাদের চাপে IAS IPS পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গে আর কেউ আসতে চাইবেন কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট ভাবনা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.